নয়, আমরা সবাই প্রধান বক্তার জন্য শোনার জন্য ওয়েট করে আছি। এই আলোচনা সভা অনেক ফলপ্রসূ হোক, অনেক আমাদের জ্ঞানের সীমা অনেক সমৃদ্ধ হোক। সকলকে পুনরায় ধন্যবাদ জানাই। আমাদের ওমেন সেল কোঅর্ডিনেটর সহ সকল সদস্য, আমাদের প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলের কোঅর্ডিনেটর সহ সকল সদস্য এবং আইপিএসসি কোঅর্ডিনেটর তো আছেনই, সকলকে তাদের প্রাপ্য যথাযোগ্য সম্মান এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ওভার টু সুস্মিতা। Thank you so much, madam, for your valuable words. Now, moving forward, I would like to request and invite Dr. Dev Kumar Mukhopadhyay to present his keynote address. So, giving a short introduction about him, I would like to say that he has been the head of the Department of Economics and a company commander at Alipurduar College, West Bengal, from the year 1984 till 2003. He has also been our principal from the year 2003 onwards, and presently he is the Vice Chancellor of Kujbihar Kanchanjunga University. Sir has a marvelous work experience of almost 29 years, and I would also like to say that Sir has always been very supportive in all Your voice is reflecting, ma'am. and he has been an encouragement for us so that we can do good work, we can continue our good work for the benefit of the institution. So I would like to now request Sir to come over to the platform and present his keynote address. Sir, please. Thank you, Susmita, both the Susmita, for inviting me in my best place, Managuri College. Virtually, so far my knowledge is concerned, there are so many students who are now attending this webinar. So I like to speak in Bengali, just because so that they can understand well. And you have chosen one topic, that is changing scenario of present domain or like that. So far I can remember. তো আমি যেটা বলতে চাই, আমি শুধু দুটো তিনটে জায়গা বলবো। আমি ভার্চুয়ালি এই টপিকটা নিয়ে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে মহানগরী কলেজের অনেকগুলো এনএসএস এর ইউনিট আছে, 6-7টা এনএসএস এর ইউনিট আছে, এবং এনএসএস এর এই ইউনিটগুলো তারা বিভিন্ন যে সার্ভে গুলো করেছে, সেই সার্ভের একটা রিপোর্ট, সেই রিপোর্টের উপর ভিত্তি করে আলোচনা সভা এবং বিভিন্ন যারা স্পিকার আছেন তারা তার উপরে বলবেন। আমার দুটো তিনটে জিনিস মনে হচ্ছে, সেগুলো আমি বলি। সেটা হচ্ছে যে এই মানে চেঞ্জিং সিনারিও অফ ওমেন, ভার্চুয়ালি এটা কিন্তু শুরু হয়েছিল হচ্ছে দুটো জিনিস থেকে এটা অনেক বেশি বেড়েছে। একটা হচ্ছে যে পার্টিসিপেশন অফ in village, that is panchayat politics participation. First thing is that যখন মহিলাদের জন্য সিটগুলো রিজার্ভ রাখা হলো পঞ্চায়েত সিস্টেমে, এবং মহিলারা যখন পঞ্চায়েতে সরাসরি অংশগ্রহণ করা শুরু করলো ডিউ টু দ্যাট রিজার্ভেশন, সেইটা একটা টাইম ফ্রেম যখন মহিলাদের ভার্চুয়ালি ওয়ান টাইপ অফ এম্পাওয়ারমেন্ট, in the sense of administrative empowerment, in the sense of political empowerment, একটা এম্পাওয়ারমেন্ট আসলো। এটা হলো একটা দিক। আরেকটা দিক যেটা, সেটা হচ্ছে যে যখন ওই কি বলে জানো, সেলফ হেল্প গ্রুপগুলো যখন তৈরি হওয়া শুরু হলো, এবং এই সেলফ হেল্প গ্রুপগুলো বিভিন্ন জায়গায়, শুধু মহিলা পরিচালিত প্রচুর সেলফ হেল্প গ্রুপ আছে, যে মহিলা পরিচালিত সেলফ হেল্প গ্রুপগুলো কিন্তু সাকসেসফুলি বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে, এবং তারা সরকারের সুবিধে পাচ্ছে, ব্যাংকের সুবিধে পাচ্ছে, এবং এই সুবিধেগুলো নিয়ে, সরকারের এই সুবিধেগুলো নিয়ে
তারা কিন্তু সাকসেসফুলি কাজ করছে। এই যে দুটো জায়গা, আমি এই দুটো জায়গার উপরে বিশেষ করে ভার্চুয়ালি এমফাসিস করব, এবং আমি আমাদের এনএসএস এর যারা প্রোগ্রাম অফিসার্স আছেন এবং এনএসএস এর যারা ভলান্টিয়ার্স আছেন এবং ওমেন্স এর যারা কাজকর্ম করছেন তাদের আমি বলবো, পরবর্তী সময় যখন সার্ভে গুলো হবে এই জায়গাগুলোকে আরো বেশি করে ধরতে হবে। কারণটা কি, যে আমাদের সোসাইটিতে এই যে ট্রান্সফরমেশন হচ্ছে বা এম্পাওয়ারমেন্ট হচ্ছে মহিলাদের, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, এইটা কিন্তু একটা বিরাট জায়গা, বিরাট কৃতিত্ব কিন্তু হচ্ছে এই কি বলে এই সেলফ হেল্প গ্রুপ এবং হচ্ছে পঞ্চায়েতের পার্টিসিপেশন ইন পঞ্চায়েত অ্যাক্টিভিটিস। এখানে ভার্চুয়ালি ইলেকশনের মাধ্যমে যায়, এখানে একটা জিনিস বুঝতে হবে, দেয়ার আর টু পার্টস। ওয়ান পার্ট ইজ দি লেজিসলেটিভ, হয় আইন প্রণয়ন কোথায় কোথায় হয়, একটা জায়গায় হয় বিধানসভায় হয়, একটা হয় লোকসভায় হয়। এখানেও নির্বাচিত প্রতিনিধিরা যাচ্ছে এবং নির্বাচিত প্রতিনিধিরা গিয়ে কিন্তু তারা কি করছে, তারা ওখানে কিন্তু তারা গিয়ে করছে। কিন্তু আবার এই নির্বাচনের মাধ্যমে যারা মিউনিসিপ্যালিটিতে যাচ্ছে বা যারা পঞ্চায়েত সিস্টেমে যাচ্ছে, তারা কিন্তু আইন প্রণয়নের দিকে যাচ্ছে না, তারা হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন অফ লস। এইখানেই হচ্ছে ফারাকটা, কিন্তু ডেমোক্রেসিতে এই দুটো পরিষ্কার ফারাক আছে। এবং একটা পার্ট যারা কিন্তু আইন প্রণয়নের দিকে চলে যাচ্ছে, আরেকটা পার্ট আসছে যারা কিনা এখানটায় ইমপ্লিমেন্টেশন অফ ভেরিয়াস ডিফারেন্ট গভর্নমেন্ট স্কিমস ফর দি ডেভেলপমেন্ট অফ দি পিপল অ্যান্ড সোসাইটি। সেটা মিউনিসিপ্যালিটিতে আছে, সেটা পঞ্চায়েতে আছে, যাকে বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্ট, সেখানে আছে। সেইখানে পার্টিসিপেশন ইন দ্যাট লোকাল সেলফ গভর্নমেন্ট, যেটা আগে আগে লেজিসলেটিভ সিস্টেমে ছিল, বিধানসভায় ছিল, লোকসভায় ছিল, সেখানে মহিলাদের পার্টিসিপেশন ছিল এবং সেই পার্টিসিপেশনটা এত লিমিটেড ছিল যে সেখান দিয়ে কিন্তু এম্পাওয়ারমেন্ট অফ ওমেন বা ট্রান্সফরমেশন অফ দি স্ট্যাটাস অফ ওমেন, এটা কিন্তু খুব বিরাট করে বোঝা যায়নি, অনুভূত হয়নি। ইট ওয়াজ নট ফেল্ট অ্যাট অল। এটা কখন বোঝা গেল, যখন মহিলাদের পার্টিসিপেশনটা পঞ্চায়েতে আসলো এবং লোকাল সেলফ গভর্নমেন্টে তারা একটা বড় অংশ, বড় জায়গা নিল, তখন বোঝা গেল তাদের কিন্তু ভূমিকাটা কি। এইটা কিন্তু একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কি, এই যে কনসেপ্ট অফ সেলফ হেল্প গ্রুপ, এই যে কনসেপ্ট অফ সেলফ হেল্প গ্রুপ, এটাও কিন্তু একটা বিরাট জায়গা জুড়ে আছে মহিলাদের ট্রান্সফরমেশন অফ পাওয়ার অ্যান্ড দেয়ার এম্পাওয়ারমেন্ট, অল দিস থিংস। এখানে কিছু কিছু বিপদও এসছে হাত ধরে। সেই বিপদগুলো কি, সেগুলোও বুঝতে হবে। বিপদগুলো কি? বিপদ হচ্ছে কি, অনেক সময় দেখা যায় এর জন্যে, অনেক সময় দেখা যায় এর জন্যে কি হয়, যে এটা কিন্তু সে একজন গ্রামের একজন পঞ্চায়েত মহিলা, তিনি ইলেক্টেড হয়েছেন এবং তিনি যথেষ্ট পরিমাণে এম্পাওয়ার্ড নন, যথেষ্ট পরিমাণে মানে তিনি কি বলবো, তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে শিক্ষিতও নন, বা তিনি সমাজ সম্পর্কে, লোকাল সেলফ গভর্নমেন্ট সম্বন্ধে যথেষ্ট পরিমাণে তিনি কিন্তু ওয়াকিবহল নন। তাতে কি হচ্ছে, তাতে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে তিনি তিনি হয়তো নির্বাচিত হলেন, প্রধান হলেন, হওয়ার পরে তার কাজটা চালাচ্ছে তার বর, হাজব্যান্ড। এবং এরকম ঘটনা অনেক দেখা গেছে যে তার কাজ, সেই ভদ্রমহিলার কাজ তার বর চালাতে গিয়ে, তার বর হয়তো দুর্নীতিগ্রস্ত লোক, ঠিক না, এবং সে তার বইয়ের নাম করে চুরিদারি করেছে, চুরিদারি করে ধরা পড়েছে এবং জেল হয়েছে, কার? বইয়ের জেল হয়েছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু প্রবলেমের জায়গা, এই জায়গাগুলো বুঝতে হবে। সুতরাং এই গোটা বিষয়টা মিলিয়ে এম্পাওয়ারমেন্ট যেমন হয়েছে, এম্পাওয়ারমেন্টের প্রবলেমও কিন্তু এসে হাজির হয়েছে। এইটা গেল একটা সাইড। আরেকটা সাইড কোথায়? আরেকটা সাইড হচ্ছে অপারেশন বা বিভিন্ন ধরনের যে প্রথাগুলো, খারাপ প্রথাগুলো আছে, যে পণ প্রথা থেকে শুরু করে ডোমেস্টিক ভায়োলেন্স, বিভিন্ন বাড়িতে দেখা যায় যে বড়রা তাদের বাড়িতে বউদের অত্যাচার করছে। ডোমেস্টিক ভায়োলেন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট।
সুতরাং এই জায়গাগুলোকে আমার মনে হয় বেশি করে কনসেন্ট্রেট করা দরকার। এবং এই যে যেটা সুস্মিতা বলছিলেন একটু আগে, এর উপরে যদি ভালো করে নিয়ে সার্ভে গুলো করে নিয়ে সার্ভে রিপোর্ট জায়গা মতো পৌঁছানো যায়, তবে সমাজের যেমন উপকার হবে, অ্যাডমিনিস্ট্রেশনেরও ঠিক তেমনি উপকার হবে। আমি এইটুকু বলেই শেষ করছি। এখানে অনেক স্পিকার্স আছে এবং যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং ময়নাগুড়ি কলেজে আমাকে যারা বর্তমানে আছে তারা আমাকে এখানে আজকে ইনভাইট করেছে, সেই জন্য খুব ভালো লাগছে। এবং আজকে সারাদিনই প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে। একটু আগেও আমার একটা ওয়েবিনার ছিল আমাদের ইউনিভার্সিটিতে, সেটা শেষ করে এখানে বসলাম। তো আমি এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Thank you so much, sir, for presenting your valuable words in such a nice way. We could understand a lot of things, and we could get lots of new information from you also. So thank you again, sir, for presenting your keynote address. Now, moving on, I would like to invite our resource person of this evening, Srimati Nandita Mukhopadhyay. A brief introduction about her, that she is the teacher in charge of Parimal Mitra Smriti Mahavidyalaya, Malbazar, West Bengal. And she is also an associate professor of economics. And also would like to tell about her that she has been working immensely for the benefit of women in the society. So I think not only me, but we all thought that she would be the perfect individual for the day to talk about on this topic. So, madam, kindly present your talk, ma'am, please. Thank you. Good afternoon to everybody. And at the very outset, I do express my heartiest thanks to the authority of Moinaguri College, and special thanks to coordinator of IQC, coordinator of this webinar, and the teacher in charge of the college. Now, one thing is that, what is the time limit? I am asking first. Yeah, what is the time limit? Coordinator, please. Ma'am, ma'am, you can speak on your own time limit, but I think it would be better if we restrict till half an hour or something like that. Okay, thank you. First of all, I think that you have organized, your college authority organized one survey on the auspicious day of 8th March, International Women's Day. Am I right? Yeah. So many questionnaires were there. Yes, ma'am. Yes, ma'am. And I have got the feedback. I have also got the feedback. First thing is that International Women's Day is celebrated on throughout the year, celebrated on 8th March. But I have one objection. That's why there is only International Women's Day. Why there is no International Men's Day? This is my objection first. And though it is my objection, but I salute that lady. That is the, we know that the Clara Zetkin. It was around 1908 when 15,000 women marched through New York City demanding better pay and less working hour. In 1910, I think so, a woman, that is Clara Zetkin, who was the leader of this women's office for the Social Democratic Party in Germany, and she established the idea of International Women's Day to press for women's demands, and that is a good thing, and that is why I salute that lady. On that basis, that is the conference of over 100 women from 17 countries accepted Zetkin's suggestion with unanimous approval, and International Women's Day was observed for the first time in 1911. But in 1913, this date for International Women's Day has been fixed on March 8, and it is celebrated on the same day every year. This day is celebrated to acknowledge the economic, political, social, and cultural achievements of women from all walks of life.
the day is celebrated, we know that globally, highlighting the struggles and achievements of women. আমি এবার একটু বাংলায় বলছি, যেহেতু so many students of your college are witnessing this webinar. যে আমি দেখেছি যে আন্তর্জাতিক নারী দিবসের দিন একটা সার্ভে করেছিল মাইনরি কলেজ, তাতে অনেকটা রিপ্লাই আমরা পেয়েছি, কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত আপত্তি এই জায়গাটায় একটা আছে, এবং এখন আমি এটা ফিল করি যে কেন আন্তর্জাতিক নারী দিবস হিসেবে একটি বিশেষ দিন চিহ্নিত হচ্ছে। কোথায়? আমরা তো আন্তর্জাতিক পুলিশ দিবস বলে কোনো দিনকে চিহ্নিত করিনি, কেন? প্রথমেই কিন্তু এই বৈষম্যটা এসে যাচ্ছে। কিন্তু তবুও আমি শ্রদ্ধা করি এক্ষেত্রে যিনি আন্তর্জাতিক নারী দিবসের ক্ষেত্রে যে তৈরি করেছিলেন বা বাধ্য করেছিলেন একটি দিনকে নারী দিবস হিসেবে পালন করতে, তিনি হচ্ছেন ক্লারা জেটকিন। 1908 সালে প্রায় 15,000 নারী শ্রমিককে নিয়ে উনি কিন্তু নিউ ইয়র্ক সিটিতে গিয়েছিলেন তাদের যে দাবি দাওয়া নিয়ে। সেক্ষেত্রে মূল যেটা ছিল যে তাদের পে যেটা দেওয়া হতো বা মজুরি বৃদ্ধি, এবং তাদের যে কাজের সময় যেটা ছিল সেটাতে সময়টাকে কমিয়ে আনা। এবং তিনি কিন্তু প্রথম এভাবে কিন্তু করেছিলেন, যে জার্মানি ইয়ে করেছিলেন, তিনি বলছেন না, একটা দিন আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হোক। সেক্ষেত্রে ওনার এই আন্দোলনের পথ ধরেই কি হয়েছিল, প্রায় 100 জন, 17টা দেশ থেকে প্রায় 100 জন ওমেন্সরা তারা কিন্তু কি করেছিলেন, এইটাকে মেনে নিয়েছিলেন কনফারেন্সে, এবং সবাই মিলে কিন্তু এটা অ্যাপ্রুভ করেছিলেন বা এটা সহমত পোষণ করেছিলেন। এবং সে থেকেই কিন্তু 1911 সালে প্রথম আন্তর্জাতিক নারী দিবসটা পালন করা হয়। পরবর্তীতে 1913 সালে এই 8ই মার্চ দিনটাকে ফিক্স করা হয়। এটা সাধারণত পালন করা হয় যে প্রত্যেক নারীর যে অর্থনৈতিক এবং সামাজিক সুরক্ষা বা কালচারাল দিকে সবগুলোকে তাদের কি করতে, প্রতিটা স্তরে, তাদের জীবনের প্রতিটা স্তরে তাদেরকে যে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে যে সাথে সহমত পোষণ করা, এইগুলোর দিকে তাকিয়ে কিন্তু এই দিনটিকে, তাদেরকে যে সম্মান দেওয়া, এই দিনটিকে কিন্তু পালন করা হয়। আমরা জানি যে এই দিনটিকে কিন্তু আমরা সেইভাবেই আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কিন্তু পালন করছি। কিন্তু আমরা কি এখনো সে স্বাধীন অবস্থায় আছি, বা আমরা কি বলতে পারি নারীরা এখনো খুব ভালো জায়গায় আছে? প্রথমত আমরা বলে থাকি যে আমাদের দেশে, ভারতবর্ষে, ফার্স্ট আই লুক দ্য সেক্স রেশিও according to the census of the 2011 census, we know that 940 females are there per 1,000 male, per 1,000 male. And there is so many disparities in the state-wise disparities. You can mention that in Kerala, only exception to Kerala and Puducherry. You can say that in Kerala, per 1,000 men, there is 1,084 females are there. And in Puducherry, per 1,000 male, there is 1,037 females. That is 1,037. And in West Bengal, it is 950. And in this way, you can say that why there is a discrepancy and why there is a difference in between the male and female. যে আমি আবার একটু বাংলায় বলছি, সেক্স রেশিও নিয়ে আমরা এক্ষেত্রে একটা আলোচনা করছি, যে নারী দিবস হিসেবে পালন করছি। এখন স্টিল আওয়ার কান্ট্রি ইজ মেল ডমিনেটেড, ইউ ক্যান সে দ্যাট, যে আমাদের দেশটা পুরুষ শাসিত। কিন্তু আমরা যেটা দেখছি যে ভারতবর্ষের জনসংখ্যা যে 2011-তে যে সেন্সাস হয়েছে, তাতে দেখা যাচ্ছে 1,000 জন পুরুষ যদি আমরা ধরি, সেক্ষেত্রে ভারতবর্ষে হচ্ছে এই মুহূর্তে 940 জন। তাহলে এখানেই বুঝতে পারছি যে মেল ফিমেলের ডিফারেন্সটা কতটা আমরা দেখছি। তবে এক্ষেত্রে আমরা যদি রাজ্য স্তরে দেখি, তাহলে কিন্তু কিছুটা দেখতে পাই। যেরকম আমি বলছি যে কেরালায় দেখা যাচ্ছে
এক্সেপশন যেটা আমরা ব্যতিক্রম হিসেবে যেটা বলতে পারি, কেরালা দেখাচ্ছে প্রতি 1084 জন কিন্তু মহিলা আছে, প্রতি 1000 পুরুষের প্রতি 1084 জন মহিলা আছে। পুদুচেরিতে ঠিক এরকমই আপনারা চিত্র দেখতে পাই, যেখানে 1000 পুরুষের জায়গায় 1037 বা 1037 জন মহিলা দেখা যাচ্ছে। আর এক্ষেত্রে আমি একটু পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করি। পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে 950 মহিলা দেখা যায় প্রতি 1000 পুরুষে। তাহলে নিশ্চয়ই এর পেছনে কতগুলো কারণ আছে। এখনো আমরা দেখি কি there are so many reasons are there behind it why there is a difference in the sex ratio, and in this way we can say that something there will be wrong and something there are some reasons also. নিশ্চয়ই পেছনে কারণ আছে, না হলে কেন এই অবস্থাটা দেখা দেবে। আমরা খুব ভালোভাবেই জানি যে শিক্ষাটা কিন্তু বিরাট, এডুকেশন ইজ দ্য ফার্স্ট থিং, and we know very well that Kerala is highly literate state, and that is why we can say that the female ratio is high in Kerala. আমরা জানি কেরালা হচ্ছে একটি শিক্ষিত রাজ্য হিসেবে পরিগণিত হয়, এবং সেজন্যই কিন্তু দেখা যায় যে কেরালাতে কিন্তু দেখছি আমরা যে শিক্ষিতের হারটা বেশি হওয়ার জন্যই আমরা এটা বলতে পারি যে এই কেরালাতে কিন্তু মহিলার সংখ্যাটা বেশি। and in this way we can say that though it is very sharply increasing the female literacy rate in India, but still it is less than the male literacy rate. We know that so far we know that the girls than boys are enrolled, far fewer girls than boys are enrolled in school, and many girls drop out. The dropout rate of girl students is very high in India. And in this way, you can say that, and also according to the National Survey, only the states of Kerala and Mizoram have approached the universal female literacy. According to one scholar, the major factor behind improvements in the social and economic status of women in Kerala is literacy. The 2011 census, however, indicated a 2001-2011 decadal literacy growth of 9.2%, which is slower than the growth seen during the previous decade. But as a whole, we can say that the literacy rate is 60.6% for women, while for men is 81.3%. আমরা যেটা দেখছি যে শিক্ষাকে কিন্তু আমরা একটা কারণ হিসেবে ধরছি। তার কারণ হচ্ছে, যদি আমরা বলছি যে না শিক্ষাকে তো অনেক এগিয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এখনো কিন্তু ভারতবর্ষে দেখা যাচ্ছে 60.6% মেয়েরা কিন্তু শিক্ষিত হারটা যেটা দেখছি, যখন পুরুষের হার কিন্তু 81.3%। তবে যেটা নিয়ে আমরা বলি যে ড্রপ আউট কিন্তু মেয়েদের মধ্যে বেশি দেখা যায়, এবং ড্রপ আউট এটা ইন্ডিয়াতে দেখা যাচ্ছে। এখনো দেখা যাচ্ছে যে স্কুলে ভর্তি হওয়া ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু ভারতবর্ষে মেয়েদের কম, ছেলেদের বেশি। শুধুমাত্র কেরালাতে কিছু এক্সেপশন একটু দেখা যায়, আর মিজোরামে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু ছাত্রীর সংখ্যা অনেকটা বেশি। এভাবে যখন আমরা দেখছি, তাহলে এর পেছনে কারণগুলো কি, যে কেন এভাবে মেয়েদের সংখ্যা কম দেখাচ্ছে, ছেলেদের সংখ্যা কাছে। এক্ষেত্রে কিন্তু আমি বলবো ফ্যামিলি মেম্বার্স আর কোয়াইট রেসপন্সিবল ফর দ্যাট। মোস্ট অফ দি ফ্যামিলিজ of India feel that why the girls should be highly educated, and that is why dowry is one another. If they are highly educated, how will not get the boys for them to marry them, and that is why they don't want to send them to the high schooling or any higher education, for getting any higher education. And this is one of the reasons. And
one thing is that, another one thing is that we have come to know recently. I have come to know that from newspaper, that one lady that she has given the third girl child, and that is why she killed all the girl children, and after that she wants to commit suicide. And that time, luckily, she has escaped. But that time she said that due to giving birth consecutively to girl child, I have no other alternative way, because I will not be able to stay at my home, and that is, I have no alternative. Just imagine. আমি এবার একটু বাংলা আবার বলছি, যে এই যে আমরা দেখছি যে শিক্ষার হারটা কেন দরকার, এখনো কিন্তু আমাদের দেশে দেখা যায় যে পরপর 3টি কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মাকে আত্মঘাতী হতে বাধ্য করা হয়েছিল। বলতে হবে এক প্রকার বাধ্যই। 3টি সন্তানকে মেরে সে যখন নিজে সুইসাইড করতে গেছিল, কোন রকম ভাবে সে বেঁচে যায়, তখন তাকে জিজ্ঞেস করা যায় তুমি কেন এই পথটা বেছে নিচ্ছ, সে তখন উত্তর দিয়েছিল, এভাবে 3টি পরপর কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধ আমাকে বাড়িতে আমি থাকতে পারবো না, তাই আমি আমার নিজের পথটা বেছে নিয়েছিলাম, সন্তানরাও মরে যাক, আমিও এই মৃত্যুটাকেই বরণ করে নিতে চেয়েছিলাম। And in this way, we can say that there are so many things behind this, and still the women are deprived in our country. I think that workforce participation, we can say that workforce participation, contrary to common perception, a large percentage of women in India are actively engaged in traditional and non-traditional work. You know very well. And national data collection agencies accept that statistics seriously understate women's contribution as workers. We know that when we calculate the national income of India, there are two parts. One is remunerative and one is non-remunerative. Non-remunerative works are not included in national income, but Indian women do so many non-remunerative work, and that is not considered. And in this way, we can say that so many women workers are working without any remuneration, but their works are not included in the national income. That is I think this is the whole faulty method of calculating the national income. And however, there are far fewer women than men in the paid workforce. In urban India, women participate in the workforce in impressive numbers, but all are in vain. Their sacrifice and their workforce, their labor are not at all included in the national income of India. আমরা দেখছি যে ভারতবর্ষে অনেকে কিন্তু কি করছে, বিশেষত গ্রামাঞ্চলে দেখা যায় তারা কিন্তু পরিশ্রম করছে, কৃষিকাজ হোক বা কোনো ডেয়ারি ক্ষেত্রে হোক, কিন্তু তাদের যেহেতু আমরা জাতীয় আয় আমাদের ধরা হয় দুটো ভাবে, একটা হচ্ছে তারা কি আয় করছে, রেমুনারেশনটা ধরে নিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে, সেক্ষেত্রে যেহেতু তাদেরকে কোনো পে করা হচ্ছে না, সুতরাং তাদের যে আয় বা তাদের যে লেবার, সেটা আমরা কনভার্ট করতে পারছি না টাকাতে বা কোনো ইনকামে, সেজন্য কিন্তু তাদের এই যে পরিশ্রম, সেটা কিন্তু জাতীয় স্তরে কিন্তু পরিগণিত হয় না। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং এখনো দেখা যায় ভারতবর্ষে যে ওয়ার্কফোর্সটা আছে, তাতে কিন্তু মহিলাদের ইনভলভমেন্ট অনেকটাই কম। এবার আরো যে আমরা বলছি জেন্ডার পে গ্যাপও কিন্তু দেখা যাচ্ছে যে মহিলা এবং পুরুষদের মধ্যে যে পেটা দেওয়া হচ্ছে তাদের যে কাজের জন্য, তার মধ্যে কিন্তু বিরাট একটা গ্যাপ দেখছি। একটা স্যাম্পল, একটা সার্ভেতে বা স্টাডিতে দেখা যাচ্ছিল in 2017, I think so, a study by Monster Salary Index by MSI, in short you can say that MSI,
showed the overall gender pay gap in India. Just 20%, though so many initiatives are taken, still there is a gap. While India passed the Equal Remuneration Act way back in 1976, which prohibits discrimination in remuneration on grounds of sex, but in practice, the pay disparity still exists. আমি একটা জিনিস দেখছি যে যদিও অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, তবুও কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষে কিন্তু এখনো যেটা হচ্ছে 20% কিন্তু গ্যাপ রয়ে যাচ্ছে পেতে। আবার খুব একটা কিন্তু আমরা এখানে দেখছি না, there is a very rare women owned business, and in case of land and property rights যেটা বলি, in most Indian families, women do not own any property in their own names and do not get a share of parental property. What are the causes behind this? I think due to weak enforcement of laws protecting them, women continue to have little access to land and property. And there are so many reasons and so many reasons, but time is very short. And I will go again that there are some crimes against women, just as like acid throwing, no very much acid throwing, and child marriage, domestic violence, dowry. There is sex trafficking, sexual harassment. There are so many causes are there. And in one survey regarding acid throwing, I'm saying that it is seen that India is the 4th most dangerous place in the world for women to live. Women belonging to any class, caste or religion can be victims of this cruel form of violence. And child marriage, if we consider the child marriage, we see that this is traditionally prevalent in India. According to UNICEF's 2009 report, 40% of the world's child marriage occur in India. Can you imagine? And regarding domestic violence, I can say that around 70% of women in India are victims of domestic violence, 70%. And regarding dowry, it is still in our country. We can say that, though we claim ourselves so many literate, so many educated, but still it is prevalent in our country. 1997 report claimed that each year at least 5,000 women in India die dowry-related deaths. But in 2011, the National Crime Records Bureau reported 8,618. In 1997, it was 5,000, but in 2011, it is 8,618. Unofficial estimates claim the figures are at least 3 times as high. আমি একটু বাংলায় একটু বলে নিচ্ছি যে এই যে সমস্ত বলা হচ্ছে, এখনো কিন্তু আমাদের দেশে চলছে যে অ্যাসিড থ্রোয়িং বা চাইল্ড ম্যারেজ, এগুলো কিন্তু আমাদের দেশে এখনো আছে, যে বাল্য বিবাহ, মেয়েদের ডোমেস্টিক ভায়োলেন্স, এটাও আছে, ডাউরি, এগুলো সবকিছু কিন্তু আমাদের দেশে এখনো রয়ে গেছে। তাহলে আমরা আজকে যে নিজেরা গর্ব করে বলি, এই যে সার্ভে ছিল তার মধ্যে কিন্তু একটা কোশ্চেন আমার কাছে খুব লেগেছে, ভালো লেগেছিল, যেটা বলেছে যে ডু ইউ ফিল দ্যাট ওমেন থ্রু দেয়ার ড্রেস, বিহেভিয়ার এটসেট্রা ইনভাইট ফিজিক্যাল অ্যাসাল্ট অর রেপ অন দেম? এটা দেখছি যে 38.6% যারা সার্ভে করেছে তাদের 38.6% বলেছে ইয়েস, and 47.8% no. But I think this is one of the reasons. And as I am, our college is a co-education college, so many students, so many girl students come, and each and every day I have to note that near about 15 to 20% students are coming in such a dress that we can't look. And that is why I think that when they are coming from their home, why their parents are so aloof and so
their role is very neglected. I think so. এই যে ছেলেমেয়েরা আসছে এবং তাতে দেখা যাচ্ছে বহু ছেলে মেয়ে এত বাজে, আমাদের চোখে সেটা তো খারাপ লাগছে, তাহলে অন্যান্য যে কো এডুকেশন কলেজ যখন ছেলেগুলো যে তাদের চোখে খারাপ তো লাগবেই। And I think that most of the students must come or must wear the ethnic dresses, I think so, and they will be well dressed, and the guardians should be cautious in this way. I think so that they are also liable for this one. When they're coming to the college or when they're going outside, they have the right to say to their daughter that this is not the wise, you don't go in such a way or something. But one thing is that another one is that leadership, leadership, and that is 45.4% agrees with that women will be the better leader, and 50.4% men and women have equal leadership. I agree with this point. Really, that is, men and women, there will be no discrimination. We should look as the human being, not the men or women. We know that one bird cannot fly without two wings. In this way, we can say that the society can run very nicely if the society can run very nicely if men and women can parallelly go through the society. And in this way, both men and female are acceptable in one country or in society. And we hope that if we go in such a way and such parallel way and such, if we consider, we don't see the men as a rival, and the male person will never see the female as a rival person. We are selling in the same boat, and that is why the society will run very well if we go through in a very healthy atmosphere, and if we consider each and everybody, and if we don't never we say that they are not the rival. I'm again saying that they are not rival. Male, as I am female, I am saying that the males are not the rival, not our rival. They are our colleague, and if we can go in such a way, we can say that the society will be very nice one, and we are very much hopeful. Thank you. Sushmita? Thank you so much, ma'am. Thank you so much, ma'am, for your wonderful talk. I hope the participants listened to you very well, and they grabbed what you wanted to say, and they also, I think, they grabbed very well your thoughts. They could understand you, I think. So moving on, I would request the participants, if they have any questions or queries, they can ask ma'am freely if they want to ask. Of course. You can either write it down in the chat box, or if you want to ask, then I would request the Hello, participants to kindly unmute themselves and ask the question. Yes. Hello, ma'am. Hello. Myself, Subhankar Jana. Okay. Madam, just I want to know that in India, what happens that there are only theories, but we believe that theorization is not enough. Yeah. We have to fight for the issues which you pointed out very nicely. Thank you, ma'am. Thank you. You are right, but the policymaker, the policy will be made, but we have to implement with our very heartedly. We have to implement this one. The responsibility is all of us. The policy can be made by any person or any way, whether it is that, but that should be implemented by us, and that should be followed by us. Thank you. Thank you. Okay, Sushmita. Madam.
how to promote the empowerment in women at village level, ma'am? Yeah. How to promote the empowerment in women at village level? And that is the basic thing is that we Yes, first madam. we have to Empowerment is change our mindset. I think so. If you can change all of the, not only the female person, not the person, we all have to change our mindset. Then the empowerment will be improved. I think so. thank you, madam. Very nice session, ma'am. Okay. Thank you, madam. Are there any other participants who want to ask any questions? Hello. Yes, ma'am. We can hear you, ma'am. So I think there are no more participants who want to ask questions. So if you have any queries, you can mail or write to us. We have given our mail IDs. The last I'm saying that the last one yes, is that. Yes, ma'am. Should be remembered by everyone. That is the theme of this, because the present situation is such that theme is very much effective. I think so. Okay, I want to remember to all of you. Yes, ma'am. Thank you. Thank you so much. Thank you, Sushmita. Ma'am, you could just wait for a few minutes. We will wrap up this session for the today. I was telling that okay, ma'am. Since we have given our mail IDs we have given to all the participants who have registered. So we have provided our email ID. So if you have any queries, you can post your queries through those email IDs also. We will send those queries to our resource persons so that they can provide their responses through the mail IDs. Okay. So, I would like to now present the vote of thanks for today's session. And I would also like to remind you all that since we have organized a lecture series, so today was the first day of the lecture series, and we will be continuing for the coming week also. So today was the first day, and tomorrow will be another session at the same time. And again, in the next week, that is on 5th and 6th. So we will be having a different resource persons for each day. So I would like to now present the vote of thanks. I, on behalf of Moinaguri College and the entire organizing committee, extend a very hearty vote of thanks to Honorable Vice Chancellor, Dr. Dev Kumar Mukhopadhyay, and respected TIC Madam for taking out your valuable time and making the beginning of the program a success. So, and I must also mention our deep sense of appreciation to Nandita Madam, who is our resource person for the day, for gracing your presence and sharing with us your knowledge and experiences, Madam. It was very delightful to listen to you. I hope that the participants were not in a confusion, so there was no confusion since you were speaking in both the languages, in Bengali and English. So I hope there was no confusion understanding what you were saying. So with this, respected dignitaries and dear participants, once again, I want to state that we are most grateful to all the speakers on this platform and most grateful to you all being the participants. And we thank you for being with us in this evening. And it was a great pleasure. So I hope we will meet tomorrow also at the same time. So stay safe, all of you, and stay healthy, stay at home. So let us join tomorrow in the same time. Thank you so much. Thank you. Thank you. Ma'am, will there be any link for the feedback purpose?
Sir, regarding the feedback, we will provide the feedback link at the end of the lecture series, since we are continuing this lecture series next week also. So that is, we are continuing till 6th. So we will be providing the feedback link after we finish the program. So we will be sending the feedback link to the mail IDs. Okay, so you don't need to worry about that. We will send the feedback link to the mail ID. Okay, ma'am. Thank you.